আমরা আইএলটিএস রিডিং পড়ে বুঝি না, কারণ আমাদের দুই ধরনের শত্রু আছে রিডিংয়ে। এই দুই ধরনের শত্রু সম্পর্কে খুব ভালো ধারণা না থাকার কারণে আমরা আইএলটিএস রিডিং পড়ে বুঝতে পারি না। আপনাদেরকে এই দুই ধরনের শত্রু সম্পর্কে আজকে পরিচয় করিয়ে দিচ্ছি এবং আজকে থেকে এদেরকে মোকাবেলা করার চেষ্টা করবেন। প্রথম টাইপের যে শত্রু তারা হচ্ছে সেন্টেন্স টাইপ, মানে আপনাকে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং আরেক ধরনের সেন্টেন্স আছে সেটা হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। এবং এগুলো সম্পর্কে ভালো ধারণা রাখতে পারি না বলে আমরা সেন্টেন্স অ্যানালাইসিস করতে পারি না এবং সেন্টেন্স থেকে মূল মিনিং এবং সাপোর্টিং যে মিনিং আছে সেগুলো বের করতে পারি না। এই জন্য আমরা সেন্টেন্সের মিনিং বুঝি না এবং ওভারঅল প্যাসেজের মিনিং বুঝি না। দ্বিতীয় টাইপের যে শত্রু সেটি হচ্ছে পাংচুয়েশন রিলেটেড। পাংচুয়েশন মানে বিরাম চিহ্ন। তো এই আইএলটিএসের যে প্যাসেজ দেওয়া হয় সেই প্যাসেজে তিনটি পাংচুয়েশন খুব মারাত্মক। এই তিনটি পাংচুয়েশন সম্পর্কে আপনাকে সুস্পষ্ট ধারণা রাখতে হবে। প্রথম হচ্ছে কমা, খুবই ডেঞ্জারাস। দ্বিতীয় হচ্ছে কোলন, তৃতীয় হচ্ছে সেমিকোলন। এই তিনটির ফাংশন যদি আপনি খুব ভালো করে জানেন তাহলে মিনিং খুব সহজেই বের করতে পারবেন এবং আপনার অনেক টেনশন কমে যাবে। আপনাদেরকে এই ভিডিওতে আমি এমনভাবে এই দুটো বিষয় মানে সেন্টেন্স টাইপ এবং পাংচুয়েশন সম্পর্কে ধারণা দিয়ে দেব যে আজকে থেকে আপনার আর রিডিং প্যাসেজ পড়ে বুঝতে সমস্যা হবে না। আর আপনার এখন আন্ডারস্ট্যান্ডিং লেভেল যদি 20% হয় সেটা 80%-এ চলে যাবে যদি 12 দিনের একটি চ্যালেঞ্জ নিতে পারেন। 12 দিন কেন বলছি? কারণ ধরেন আপনি এই বইটি শেষ করবেন, কেমব্রিজের বই। এখানে 4টি টেস্ট আছে, প্রত্যেক টেস্টে 3টি করে প্যাসেজ আছে। এই 3টি প্যাসেজ 4, তার মানে 12টি প্যাসেজ আছে। আপনার টার্গেট হলো প্রতিদিন 1টি করে প্যাসেজ শেষ করবেন, আজকে আমি যেভাবে দেখিয়ে দেব। তো চলুন আমাদের শত্রুদের খুব ভালো করে চিনে নিই। এখন প্রথমে আসবো সেন্টেন্স টাইপ নিয়ে। আপনি হয়তো বলবেন যে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এগুলো নিয়ে অনেক রুলস শিখেছি, এগুলো মনে থাকে না। আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ভিডিও শেষ করার পরে আপনি এই কথা আর বলবেন না, কারণ আমি আপনাকে রুলস দিয়ে কিছুই শেখাবো না। আপনি সেন্টেন্স দেখেই বুঝতে পারবেন যে এটি একটি সিম্পল সেন্টেন্স, এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স, জাস্ট ভিডিওটি শেষ করার পরেই। চলুন প্রথমে শিখে নিই কীভাবে কম্পাউন্ড সেন্টেন্স আইডেন্টিফাই করতে হয়। তো কম্পাউন্ড সেন্টেন্স আইডেন্টিফাই করার জন্য আমি আপনাদেরকে বলবো প্রথমে সেন্টেন্সে গিয়ে খুঁজবেন ফ্যান ভয়েস ওয়ার্ডস আছে কিনা। তো দেখেন ফ্যান ভয়েস আমি সব লেটার, ক্যাপিটাল লেটার লিখেছি, তার মানে এটি একটি অ্যাক্রোনিম। তো F for, A for and, N for nor, B for but, O for or, Y for yet, S for so। এই শব্দগুলোর একটিও যদি কোনো সেন্টেন্সে পান তাহলে সেটি একটি কম্পাউন্ড সেন্টেন্স হওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয় যে বিষয়টি বিবেচনা রাখবেন সেটি হচ্ছে এই সেন্টেন্সে অবশ্যই দুটো ভার্বস থাকবে এবং দুটো মেইন ভার্ব হবে, এরা দুটো মেইন ভার্ব অবশ্যই থাকবে। আর লাস্টে যে বিষয়টি বিবেচনা করবেন সেটি হচ্ছে এই যে ফ্যান ভয়েস ওয়ার্ড আছে তার সামনে অবশ্যই একটি কমা বসবে। তো 3টি বিষয় বিবেচনা করতে হবে, ফ্যান ভয়েস ওয়ার্ড, তার আগে একটি কমা এবং লাস্টে হচ্ছে দুটো ভার্ব আছে কিনা। তো আমি এখানে এক্সাম্পল দেখিয়েছি, দেখেন শি কেম অ্যান্ড হি লেফট। অ্যান্ড একটি ফ্যান ভয়েস ওয়ার্ড আমরা আইডেন্টিফাই করেছি, এর আগে একটি কমা বসছে, তো দুটো এলিমেন্ট হয়ে গেল। এইবার আমরা ভার্ব খুঁজে বের করব। কেম একটি ভার্ব, লেফট আরেকটি ভার্ব, সুতরাং এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। দ্বিতীয় হচ্ছে আই ওয়াজ টায়ার্ড, এর পরে কমা বসছে, তারপরে ফ্যান ভয়েস ওয়ার্ড, তার মানে ফ্যান ভয়েস ওয়ার্ডের আগে একটি কমা আছে এবং এখানে টায়ার্ড ভার্বটি আছে, পরে দেখতে পাচ্ছি আমরা কেপ্ট ভার্বটি আছে। তো এখানে দুটো মেইন ভার্ব আছে, কমা আছে এবং ফ্যান ভয়েস ওয়ার্ড আছে, সুতরাং এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। কিন্তু এটি কি সেন্টেন্স? আই ওয়ান্ট আ ব্যাগ, আ পেন্সিল অ্যান্ড আ পেন, এটি কি একটি কম্পাউন্ড সেন্টেন্স? যদি না হয় কেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আর যদি হয় কম্পাউন্ড সেন্টেন্স সেটিও কেন সেটি অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। তো এইভাবে খুব সহজেই 3টি এলিমেন্টের মাধ্যমে আপনি কম্পাউন্ড সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারবেন, যেগুলো মনে রাখা খুবই সহজ। দেখেন এখানে কিন্তু আমি কোনো রুলস শিখাই নাই, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এগুলো আমি তেমন কিছুই শিখাইনি। দুটো বিষয় এখানে মনে রাখলে হবে, ফ্যান ভয়েস ওয়ার্ডস অ্যান্ড 2 ভার্বস। তো এইভাবে খুব সহজে আপনি কম্পাউন্ড সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারবেন, যত বড়ই হোক না কেন সেই সেন্টেন্স। এবার চলুন জেনে নিই কীভাবে কমপ্লেক্স সেন্টেন্স আইডেন্টিফাই করব। তো কমপ্লেক্স সেন্টেন্স আইডেন্টিফাই করার জন্য এই যে এখানে যে লিস্ট দেখতে পাচ্ছেন, এই লিস্টের যে কোনো একটি ওয়ার্ড যদি ওই সেন্টেন্সে পান
সেটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্সের চেয়েও সহজ আইডেন্টিফাই করা। কেন বলছি? কারণ এই লিস্টের যে কোনো একটা ওয়ার্ড থাকলে সেটি একটি কমপ্লেক্স সেন্টেন্স হবে। তো এই লিস্টের এই ওয়ার্ডকে একসাথে আমরা বলবো সাবঅর্ডিনেটিং কনজাংশন। এত প্যারা নেওয়ার কিছুই নেই। যেমন ধরেন আমার নাম শিরিন, আপনার নাম অমুক তমুক এই সেই, তাই না? অ্যাজ সিম্পল অ্যাজ দিস। আপনি জাস্ট মনে করবেন এই এতগুলো ওয়ার্ডকে একসাথে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে, আর কিছু না। এটাকে গ্রামার হিসেবে নিয়ে প্রেশার নেওয়ার কিছু নেই। যেমন এতগুলো ওয়ার্ডকে আমরা ফ্যান বয়েজ ওয়ার্ড বলেছি, আর এগুলোকে আমরা বলবো সাবঅর্ডিনেটিং কনজাংশনস। একটু মনে রাখতে হবে, আপনাদেরকে একটু পরামর্শ দিতে পারি, এই সবগুলো ওয়ার্ড একটি স্টিক নোটে লিখে আপনার পড়ার টেবিলের সামনে ঝুলিয়ে রাখবেন। যতদিন আইএলটিএস দিবেন ততদিন। অবশ্যই আপনি যে পড়ার টেবিলের সামনে এই সাবঅর্ডিনেটিং কনজাংশন লিখে ঝুলিয়ে রেখেছেন আমার কথা মেনে, সেটির ছবি শেয়ার করতে ভুলবেন না আমার সাথে। ওকে, যাই হোক, তো এই সাবঅর্ডিনেটিং কনজাংশন ওই সেন্টেন্সে যদি থাকে সেটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। তবে এখানে কমার একটি ব্যবহার আছে। কমা ব্যবহারটি হলো এই যে সাবঅর্ডিনেটিং ওয়ার্ড যুক্ত যে অংশটুকু আগে বসবে সেন্টেন্সে, তারপরে অবশ্যই কমা আসবে। যদি এই ওয়ার্ডগুলো সেন্টেন্সের মাঝখানে বসে তাহলে তারা নিজেরাই কমার কাজ করবে, সুতরাং তখন আর কমা বসবে না। তো চলুন আমরা দেখে নিই। এক্সাম্পল, হোয়েন শি অ্যারাইভড, কমা বসছে, কারণ হোয়েন অংশটুকু প্রথমে বসছে, তাই এরপরে কমা বসবে। মাস্ট, অবশ্যই আপনি লেখার সময় কিন্তু এই কাজটি করবেন, না হলে কিন্তু আপনার কমপ্লেক্স সেন্টেন্স লেখা হবে না। রাইটিংয়ে আমাদের একটি কাজে লাগে, রাইটিংয়ে আপনাকে অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স লিখতে হবে ভালো মার্ক পেতে। তো ওয়েন সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত অংশটুকু আমরা প্রথমে রেখেছি, তাই এরপরে কমা বসলো, তারপরে মেইন ক্লজ চলে আসলো। তার মানে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। আর আমরা একটা ওয়ার্ড দেখে বুঝতে পারবো এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স। ওয়েন আছে, তারপরে হি নোজ দ্যাট আই এম হিয়ার। দেখেন এখানে কোনো কমা ব্যবহৃত হয়নি, কারণ দ্যাট মাঝখানে ব্যবহৃত হয়েছে তাই। পরের সেন্টেন্সে কোনো কমা ব্যবহৃত হয়নি, কারণ এ হু মাঝখানে বসেছে। তো এইভাবে খুব সহজেই আপনি কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারবেন এবং মিনিং ধরতে পারবেন। তো কমপ্লেক্স সেন্টেন্স আইডেন্টিফাই করার জন্য আপনাকে যা করতে হবে, লুক ফর কমা অ্যান্ড সাবঅর্ডিনেটিং কনজাংশন। তবে কমার ব্যাপারে একটু শিওর হয়ে যাবেন যে কমা কখন বসবে কখন বসবে। এবার চলুন সিম্পল সেন্টেন্স কীভাবে আইডেন্টিফাই করবো। সিম্পল সেন্টেন্স মানে সিম্পল, নামেই সিম্পল আছে, তাই না? তো এই সিম্পল সেন্টেন্স আইডেন্টিফাই করার জন্য সহজ যে সংজ্ঞা আমার সেটি হলো, এখানে নো ফ্যান বয়েজ ওয়ার্ডস, নো সাবঅর্ডিনেটিং কনজাংশন। এখানে ফ্যান বয়েজ ওয়ার্ডসও থাকবে না, সাবঅর্ডিনেটিং কনজাংশনের কোনো একটিও থাকবে না, তাহলে সেটি একটি সিম্পল সেন্টেন্স। এখানে প্যারা নেওয়ার কিছুই নেই, জাস্ট আপনি এই ধরনের ওয়ার্ড আছে কিনা নেই, সুতরাং একটি সিম্পল সেন্টেন্স। একটি আইডিয়া দেওয়া হয়েছে। এখন যদি সেন্টেন্সটি বড় হয়ে থাকে তাহলে সেটি এক্সট্রা ইনফরমেশন হিসেবে দেওয়া হয়েছে, কিন্তু আইডিয়া একটি, এটাই মনে রাখবেন। এবার আসুন কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে আইডেন্টিফাই করবো। এটিও সিম্পল সেন্টেন্সের মতো সহজ করে দিচ্ছি আপনাদের। যেই সেন্টেন্সে ফ্যান বয়েজ ওয়ার্ডস আছে প্লাস সাবঅর্ডিনেটিং কনজাংশনস আছে, তাকেই আমরা বলবো কম্পাউন্ড কমপ্লেক্স। কারণ কম্পাউন্ড সেন্টেন্সের এলিমেন্টও থাকবে, কমপ্লেক্স সেন্টেন্সের এলিমেন্টই থাকবে, তাহলেই না তার নাম হবে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। ইজন্ট ইট ইজি? তো রিডিং প্যাসেজ সলভ করতে গিয়ে আমরা যত বড় ধরনের সেন্টেন্স পাই তার ম্যাক্সিমাম হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স, যার কারণে আমরা এই সেন্টেন্সগুলো পড়ে বুঝি না, কারণ তাদের স্ট্রাকচার আমি জানি না। তো এই স্ট্রাকচার যদি না জানেন তাহলে খুব সহজে এদের মিনিং বুঝতে পারবে না, এলোমেলো লাগবে, অগোছালো লাগবে, খুবই স্বাভাবিক। কারণ দেখেন একজন স্ট্রাকচার মেনটেন করে লিখতেছে, আপনার সেই স্ট্রাকচার সম্পর্কে কোনো ধারণা নেই। যাই হোক, আমরা তো স্ট্রাকচার জেনে গেলাম। এখন চলুন এইগুলো কোনো প্যাসেজ থেকে আইডেন্টিফাই করি। তার আগে আমি যে 3টি পাংচুয়েশনের কথা বলেছি সেই 3টি পাংচুয়েশনের ফাংশন কি, চলুন সেটি সংক্ষেপে আপনাদেরকে বলে দিই। এই যে 3টি পাংচুয়েশন, কমা, কোলন, সেমিকোলন, এই 3টিরই ফাংশন হচ্ছে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা কোনো সেন্টেন্স, আর কিছু না। তবে এগুলো যদি বড় সাইজের হয়ে যায় তখনই ঝামেলা বাঁধে। তো চলুন এগুলো সব আমরা কোনো প্যাসেজ থেকে শিখি। আমি যে প্যারাগ্রাফটা এখানে নিয়েছি, প্যারাগ্রাফটি নিয়েছি কেমব্রিজের বুক নাম্বার 12 টেস্ট নাম্বার 6 প্যাসেজ নাম্বার 2 থেকে। তো এখান থেকে আমরা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স, তারপরে হচ্ছে পাংচুয়েশন, কমা এবং কোলনের ব্যবহার কিভাবে করা হয় সেগুলো শিখব। তো প্রথম যে সেন্টেন্সটা আছে এটা শুরু হয়েছে ওয়েন দিয়ে, তার মানে বোঝা যাচ্ছে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স হবে, কারণ এটা একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন। তো আমরা প্রথম ক্লু পেয়ে গেছি। এইবার আমাদের যেহেতু এটি প্রথমে ব্যবহৃত হয়েছে, ওয়েন যুক্ত অংশটি বাক্যের প্রথম ব্যবহৃত হয়েছে, তার মানে এখানে একটি কমা থাকবে। তো এখানে আমরা কমা পেয়ে গেলাম, সেটি হচ্ছে 1911 পরেই সে কমা ব্যবহার করা হয়েছে। তার মানে আমরা 100% শিওর এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স।
তো দেখেন এখানে কোলন ব্যবহার করা হয়েছে এই কমপ্লেক্স সেন্টেন্সের মাঝখানেই, আবার তারপরে আরেকটি কমা ব্যবহার করা হয়েছে এবং এটি একটি বিশাল বড় সেন্টেন্স। এটি দেখলেই আমাদের মাথা ঘুরে যাবে, পড়ার সাথে সাথে মাথা ঘোরা শুরু হয়ে যাবে, এটি হয়। এখন এই যে স্ট্রাকচার আমরা বের করলাম, এই স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা মিনিং বের করি তাহলে আপনার মাথা ঘোরানো এখনই কমে যাবে। তো সেইভাবে কিভাবে মিনিং করবো সেটি দেখি। তার আগে একটি বিষয় বলে নেই, এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে সেগুলোর কিন্তু নির্দিষ্ট ফাংশন আছে, মানে মিনিং আছে, এগুলো গ্রুপ করা আছে। যেমন টাইম বলে, এই বিষয়গুলো হচ্ছে টাইম নির্দেশ করে, এই ওয়ার্ডগুলো থাকলে টাইম নির্দেশ করবে, কজ অ্যান্ড রিজন নির্দেশ করবে এইগুলো থাকলে, পারপাস নির্দেশ করবে এইগুলো থাকলে, কন্ডিশন নির্দেশ করবে এইগুলো থাকলে, কন্ট্রাস্ট অ্যান্ড কনসেশন নির্দেশ করবে এইগুলো থাকলে, কম্প্যারিজন নির্দেশ করবে এইগুলো থাকলে, প্লেস নির্দেশ করবে এইগুলো থাকলে, এবং এর বাইরেও যদি এক্সট্রা কিছু থাকে সেটি ডেট দিয়ে প্রকাশ করা হবে। এই যে এই বিষয়টি আপনাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে এবং শিখে রাখতে হবে যাতে আপনি মিনিং সহজে বুঝতে পারেন। তো ওয়েন যেহেতু টাইম রিলেটেড, আমরা দেখতেছি সময় নির্দেশ করছে, যে যখন বিংহামকে ইউএসের এক্সপ্লোরার একাডেমিক এগুলো আমাদের দরকার নাই, এক্সট্রা ইনফরমেশন। বিংহাম যখন অ্যারাইভড, পৌঁছে কোথায়, সাউথ আমেরিকাতে কত সালে, 1911 সালে বিংহাম যখন সাউথ আমেরিকায় পৌঁছে, দেখেন পৌঁছে এই যে অংশটুকু আমরা বললাম, তারপরে বলার পরে আপনার কিন্তু আরও কিছু শোনার ইচ্ছা করতেছে যে পৌঁছানোর পরে কি হয়েছে, এটা শোনার ইচ্ছে করছে। তার মানে এটা একটি অসম্পূর্ণ মিনিং দিচ্ছে। যেমন যখন পৌঁছে এটুকু বলে আপনি থেমে গেলেন, তো যে শুনতে সে জিজ্ঞেস করবে যখন পৌঁছে তখন কি হয়েছে, অবশ্যই মনে মনে তার একটা প্রশ্ন জাগবে, আপনি না বলা পর্যন্ত তার একটা প্রশ্ন থেকে যাবে এবং সে জিজ্ঞেস করবে কি হয়েছে সেটা বলেন, এটা জিজ্ঞেস। এই যে অসম্পূর্ণ অংশ সেটি কিন্তু একটা সাপোর্টিং আইডিয়া, একটি বাক্যের মেইন আইডিয়া না, এটা একটি সাপোর্টিং আইডিয়া। কমপ্লেক্স সেন্টেন্সে একটি সাপোর্টিং আইডিয়া থাকে, যেটি সাবঅর্ডিনেটিং ক্লজের সাথে যুক্ত থাকে। এইবার হি ওয়াজ রেডি ফর হোয়াট ওয়াজ টু বি দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অফ হিজ লাইফ। এখানে সেন্টেন্স শেষ, কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু ফুল স্টপ দেয় নেই, যাই হোক সেই অংশ পরে আসতেছে। সো দেখেন এখানে হি ওয়াজ রেডি ফর হোয়াট ওয়াজ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অফ হিজ লাইফ। সে তার গ্রেটেস্ট অ্যাচিভমেন্টে, লাইফের গ্রেটেস্ট অ্যাচিভমেন্টের জন্য রেডি ছিল। এটুকু যদি আমি বলি এই অংশটুকু, তাহলে এরপরে কিন্তু আর কিছু জানার আগ্রহ জাগতেছে না, তার মানে এটা একটি মেইন আইডিয়া। তো আমরা যদি পুরো মিনিং এখন মিলাই তাহলে দাঁড়াচ্ছে যে বিংহাম যখন 1911 সালে সাউথ আমেরিকায় পৌঁছে তখন তার জীবনের গ্রেটেস্ট অ্যাচিভমেন্টের জন্য সে রেডি ছিল, প্রস্তুত ছিল। শেষ সেন্টেন্স। এখন কোলন দিয়ে তাহলে কি দিয়েছে, এক্সট্রা ইনফরমেশন, খুব সিম্পল, এটাই করতে হবে। তো কোলন দিয়ে যেটা করেছে, আরেকটা সেন্টেন্স মেক করতে পারতো এখানে ফুল স্টপ দিয়ে। তো দেখেন এখানে একটি বিষয় বলে রাখি, কোলন দিয়ে বা কমা দিয়ে কেন এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়, আরেকটি সেন্টেন্স যেহেতু দিতে পারতো সেটি দেওয়া হয়। কারণ দেখেন যারা রিসার্চ পেপার লিখে তারা এটা খুব ভালো জানে যে নির্দিষ্ট ওয়ার্ডের মধ্যে তাকে সেই পেপার লিখে শেষ করতে হয়। তো এক্সট্রা ওয়ার্ড খরচ করার দরকার কি, যদি কোলন এবং কমা দিয়েই সেই অংশ জুড়ে দেওয়া যায় সেন্টেন্সে এবং মিনিংও ঠিক থাকবে। তাই কিন্তু এগুলো রিসার্চ টাইপের লেখা, এগুলো কিন্তু কোনো পেপার বা কোনো আর্টিকেল থেকে নেওয়া হয়েছে, সুতরাং রিসার্চ ধর্মী লেখা হওয়ার কারণে ওয়ার্ড কমানোর চেষ্টা করেছে, তাই এক্সট্রা ইনফরমেশন এখানে দিয়ে দেওয়া হয়েছে কোলন এবং কমার মাধ্যমে। তো এই যে কোলন দিয়ে দিল সেটি কিভাবে এক্সট্রা ইনফরমেশন এবং কার এক্সট্রা ইনফরমেশন সেটি বলে দিই। তো আপনার কাজ হচ্ছে কোলনে চলে যাবেন, এই কোলনের আগের অংশে যে নাউন ফ্রেজটি আছে অথবা নাউন আছে সরাসরি ইমিডিয়েট, সেই অংশটুকু নিয়ে নেবেন। তো অ্যাচিভমেন্ট অফ হিজ লাইফ, এটা আমরা নাউন ফ্রেজ পেয়ে গেছি, এই অংশটুকুর সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে পরের অংশ। তো তার অ্যাচিভমেন্ট কি, দ্য এক্সপ্লোরেশন অফ দ্য রিমোট হিন্ডারল্যান্ড টু দ্য ওয়েস্ট অফ কাস্কো। সো যে এই যে কাস্কো এটা এক্সপ্লোর করতে যাচ্ছে সেটি হচ্ছে তার জীবনের গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট, সেটি সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিয়েছে। এখন তারপরে কেন কমা আসলো, কারণ এই যে কাস্কো আছে, এই কাস্কো সম্পর্কে আরও একটা এক্সট্রা ইনফরমেশন রাইটার দিতে চাচ্ছে, তাই একটা কমা বসিয়ে দিয়েছে। কমা বসিয়ে বলে দিয়েছে দ্য ওল্ড ক্যাপিটাল অফ দ্য ইনকা এম্পায়ার ইন দ্য ইন্ডিস মাউন্টেন্স অফ ফেরো। এখন আমি বলেছি এরকম কোলন বা কমা পেলে সাথে সাথে এটা মার্ক করবেন, মার্ক করে এর আগে ইমিডিয়েট যে নাউন অথবা নাউন ফ্রেজ আছে সেটিকে চলে যাবেন। ইমিডিয়েট নাউন হচ্ছে কস্কো বা কাস্কো, যাই বলেন না কেন। এই কাস্কো সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়েছে কি, আর এটা বলতে পারতো কাস্কো ইজ দ্য ওল্ড ক্যাপিটাল অফ ইনকা এম্পায়ার, এটা না বলে বলেছে কাস্কো কমা দ্য ওল্ড ক্যাপিটাল অফ ইনকা এম্পায়ার।
এই যে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করে দেওয়া, আপনিও কিন্তু আপনার রাইটিংয়ে চাইলে এরকম এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে পারেন। তবে সে বিষয়ে আপনাকে অনেক বেশি দক্ষ হতে হবে, কারণ ভুল হলে তো ভুলই হয়ে যাবে, আর বেশি সমস্যা। যাই হোক, এই কোলন এবং কমার ব্যবহার নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে এই ফাংশনে এই কোলন এবং কমা ব্যবহার করা হয়, এবং মিনিং বোঝাও কিন্তু সহজ হয়ে গেল। আপনি কিন্তু বুঝতে পারছেন কোলনের পরে এই যে এত বড় একটি অংশ আছে, সেটুকু এই মেইন মিনিং বোঝার সাথে কোনোভাবেই সম্পর্কিত না, এরা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। তো আপনি যদি এক্সট্রা ইনফরমেশন সম্পর্কে জেনে যান একবার, তখন সেগুলো আপনাকে খুব বেশি বদার করতে পারবেন না মেইন মিনিং খুঁজে বের করার ক্ষেত্রে। তাই আপনি চেষ্টা করবেন কমার পরে কি এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে এবং কার সম্পর্কে দেওয়া হয়েছে সেটা আইডেন্টিফাই করে ফেলতে। তো এই গেল আমাদের প্রথম সেন্টেন্সকে একদম পোস্টমর্টেম করার যে সিস্টেম সেটি শিখে ফেলা। এবার আমরা দ্বিতীয় সেন্টেন্সে যাব। আমাদের দ্বিতীয় সেন্টেন্সটি হলো, হিজ গোল ওয়াজ টু লোকেট দ্য রিমেইনস অফ আ সিটি কল্ড বিস্কাউস, কমা, দ্য লাস্ট ক্যাপিটাল অফ দ্য ইনকা সিভিলাইজেশন। এখন প্রশ্ন তিনটি। প্রথম প্রশ্ন, এখানে কি ফ্যান বয়েজ কোনো ওয়ার্ড আছে? নো। এখানে কি সাবঅর্ডিনেটিং কোনো কনজাংশন আছে? নো। এখানে কি কমা আছে? হ্যাঁ, কমা আছে, কিন্তু কমা আমরা জানি এক্সট্রা ইনফরমেশন হিসেবে ব্যবহৃত হয়। সুতরাং মেইন অংশ হচ্ছে এটি, হিজ গোল ওয়াজ টু লোকেট দ্য রিমেন্স অফ আ সিটি কল্ড বিস্ক। আর এই যে কমা দিয়েছে, কমা কাজ সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন, বিটকাস সম্পর্কে, বিটকাস সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন। তো বিটকাস কি? দ্য লাস্ট ক্যাপিটাল অফ ইনকা সিভিলাইজেশন। আর তাহলে মেইন আইডিয়া কি? হিজ গোল ওয়াজ টু লোকেট দ্য রিমেন্স অফ আ সিটি কল্ড ভিটকাস। এই ভিটকাস সম্পর্কে জানা বা কোথায় আছে সেটা লোকেট করা, এবং এখানে রিমেন্স মানে ধ্বংসাবশেষ, ধ্বংসাবশেষ যেগুলো আছে সেগুলো খুঁজে বের করা একটা সিটির। সেই সিটির নাম কি? ভিটকাস। আর এই সিটিটার স্পেশালিটি কি? এটা ছিল ক্যাপিটাল অফ দ্য ইনকা সিভিলাইজেশন, ইনকা সভ্যতার রাজধানী ছিল এটি। খুব সহজ হয়ে গেল। এবার আমরা লাস্ট সেন্টেন্সে যাব। দেখেন, এটিও অনেক বড় একটি সেন্টেন্স, অনেক বড়। তো আমরা ধারণা করতে পারি এটি একটি কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। তো দেখেন, আপনার হয়তো মনে হতে পারে যে আমি ইচ্ছা করে এই প্যারাগ্রাফ নিয়েছি যাতে একই প্যারাগ্রাফে সব কিছু বোঝাতে পারি। নো, এটা আপনি কেমব্রিজের বুক নাম্বার 12 টেস্ট নাম্বার 6 প্যাসেজ নাম্বার 2-তে গেলেই পেয়ে যাবেন। একদম প্রথম প্যারাগ্রাফটি আমি নিয়েছি। এটা আমার কোনো প্ল্যান করা প্যারাগ্রাফ না, একদম এইভাবেই ওরা প্যারাগ্রাফগুলো সাজায়, যেখানে কমপ্লেক্স সেন্টেন্স আছে, কম্পাউন্ড সেন্টেন্স আছে, সিম্পল সেন্টেন্স আছে, তারপরে হচ্ছে কোলন আছে, কমা আছে, এগুলোর ব্যবহার হিউজ, এগুলো আপনাকে জানতে হবে, বেসিক। এইবার এটা দেখেন, Cusco lies on a high plateau at the elevation of more than 3000 meters. এখানে আমরা কমা পেয়ে গেছি, এবং তারপরেই হচ্ছে আমাদের কি একটা ফ্যানবয়েজ ওয়ার্ড এন। তার মানে আমরা ধরে নিচ্ছি এটি কম্পাউন্ড সেন্টেন্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ দুটো এলিমেন্ট পেয়ে গেছি। আমরা যদি এখন দুটো ভার্ব পেয়ে যাই তাহলেই হবে। দুটো ভার্ব তো আশেপাশেই। এর আগে আমরা খুঁজে বের করি, এন্ডের আগের ভার্ব হচ্ছে লাইস, আর এন্ডের পরের ভার্ব হচ্ছে ওয়াজ। তো লাইস, ওয়াজ, এই দুটো হচ্ছে আমাদের কি মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। ডান, এই পর্যন্ত হলো, কিন্তু এখানে তো সেন্টেন্স শেষ হয়নি, আবারও আরেকটি কমা ব্যবহার করা হয়েছে। তবে এই কমার পরে দেখেন আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন আসছে। তার মানে এখানে ফ্যান বয়েজ ওয়ার্ড আছে, সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, আবার কমা আছে। তার মানে এটি একটি কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। তো এইবার চলুন এই সেন্টেন্সের, এত বড় সেন্টেন্সের মিনিং করার চেষ্টা করি। মনে হচ্ছে অনেক টাফ হবে, কিন্তু এতটা টাফ হবে না, কারণ আমরা অংশ ধরে ধরে এটার মিনিং বের করব। তো হচ্ছে কস্কো বা কাস্কো যাই বলেন, লাইস অন আ হাই প্লাটো অ্যাট অ্যান এলিভেশন অফ মোর দেন 3000 মিটার্স। দেখেন, এখানে হয়তো প্ল্যাটো মিনিং অর্থ জানেন না, আপনি ধরে নেবেন যে প্ল্যাটো কোনো জায়গা। প্ল্যাটো অর্থ হচ্ছে মালভূমি বলেই দিই। তো উঁচু মালভূমির মতো এলাকায় অবস্থিত, আর বিস্তৃতি কি, এলিভেশন হচ্ছে বিস্তৃতি কত, 3000 মিটার্স। এটা বললো কাস্কো, এটার অবস্থা। এবং আরেকটা বলছে বিংহ্যামস প্ল্যান ছিল। কাস্কোর অবস্থান কি আর বিংহ্যামের প্ল্যান কি ছিল বলতেছে, বিংহ্যামস প্ল্যান ওয়াজ টু ডিসেন্ড ফ্রম দিস প্লেটো অ্যালং দ্য ভ্যালি অফ দ্য উরোবাম্বা রিভার। ও আরেকটা বিষয় এখানে বলে রাখি, এই যে ওয়ার্ডগুলো থাকে নাম, এই নামগুলো হচ্ছে প্রপার নাউন। এই প্রপার নামগুলোর উচ্চারণই করা দরকার নাই, কখনো উচ্চারণ করবেন না, সময় নষ্ট। আর হচ্ছে উচ্চারণ করে দেখবেন বিদঘুটে লাগতেছে বা উচ্চারণ হচ্ছে কি না হচ্ছে এটা একটা টেনশন থাকে, দরকারই নেই। এটা যে কোনো পরবর্তীতে এই ওয়ার্ডটা যদি প্যাসেজে আসে, আসতেই পারে, সেটা মনে রাখবেন যে হ্যাঁ এটা একটা জায়গার নাম, বা এটা একটা নদীর নাম, বা এটা একটা জিনিসের নাম। সোজা কথা, এটা একটি প্রপার নাম মনে রাখবেন। যেমন অনেক কঠিন এগুলো শব্দ উচ্চারণ করা, খালি দেখে রাখবেন। তো যাই হোক,
এইবার বলি বিং হিজ প্ল্যান কী ছিল, যে ডিসেন্ট, নেমে যাওয়া এখান থেকে ফ্রম দিস প্ল্যাটো, এই উঁচু মালভূমি থেকে নেমে গিয়ে সে ভ্যালি যে এরিয়া আছে, নদীর ধার ঘেঁষে চলে গিয়েছে, সেই অংশ দিয়ে সে যাবে। এখন এখানে দেখেন হুইচ, আরেকটা কথা বলে রাখি, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সে কমপ্লেক্স যে অংশটুকু যুক্ত করা হয় সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে, সেটি আসলে এক্সট্রা ইনফরমেশন হিসেবে ব্যবহৃত হয়। কমা সব সময় এক্সট্রা ইনফরমেশন অ্যাড করে। তো হুইচ একটি রেফারেন্স ওয়ার্ড হিসেবে কাজ করেছে। তো আমরা যদি পড়ি হুইচ টেক্স হুইচ মানে রিভার, রিভার টেক্স সার্কুইটাস রুট। তো সার্কুইটাস শব্দটি আসছে সার্কেল থেকে, মানে অনেকটা গোলাকার রোড, মানে রাস্তার মতো হয়েছে, ডাউন টু দ্য অ্যামাজন, মানে অ্যামাজনের দিকে গিয়েছে, অ্যান্ড passes through an area of dramatic canyon and mountain ranges মানে দ্বীপপুঞ্জের দিকে খুব ড্রামাটিক্যালি এটি মানে একে বেঁকে সার্কুলার ওয়েতে গিয়েছে, তাই এটি একটু দীর্ঘ হয়। এই যে অংশটুকু আমরা কী করলাম, মিনিং করলাম, আপনার কাছে মনে হতে পারে তারপরেও কঠিন, কিন্তু আপনি এইভাবে যদি 12 দিন প্র্যাকটিস করেন, আমরা এখানে কী কী কাজ করেছি, আমি কিভাবে কাজ করে দেখিয়েছি, সেই একই কাজ যদি আপনি প্রতিদিন টানা 12 দিন করেন, 12টি প্যাসেজ যদি আপনি এইভাবে শেষ করতে পারেন, মানে একটি কেমব্রিজের বই শেষ করতে পারেন, তাহলে প্যাসেজ পড়ে আপনি বুঝেন না এই কথাটি বলবেন না। এবার সবশেষে আমি যে বিষয়গুলো মনে রাখতে বলবো সেগুলো হলো, কম্পাউন্ড সেন্টেন্সে দুটো মেন আইডিয়া থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে একটি মেন আইডিয়া থাকে, আরেকটি সাপোর্টিং আইডিয়া থাকে। তারপরে হচ্ছে সিম্পল সেন্টেন্সে একটি মেন আইডিয়া থাকে। কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সে দুটো মেন আইডিয়া থাকতে পারে, আবার 3টি মেন আইডিয়াও থাকতে পারে। আর অন্য যে কমা দিয়ে অংশটুকু ব্যবহৃত হয় সেগুলো সবসময় হচ্ছে এক্সট্রা ইনফরমেশন ক্যারি করে। আপনার কাজ হচ্ছে নাউন ফ্রেজ বা নাউন আইডেন্টিফাই করা, এই কোলন, সেমিকোলন এবং কমার আগে, ইমিডিয়েট আগে যেটি ব্যবহৃত হয়েছে। এই বিষয়গুলো যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে হেডিং ম্যাচিং, সামারি কমপ্লিশন, ট্রু ফলস নোট গিভেনে খুব সহজেই ভালো করতে পারবেন, কারণ এই 3 ধরনের কোয়েশ্চেন টাইপে, আরেকটা আছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এগুলোতে মেইন আইডিয়া আইডেন্টিফিকেশন হচ্ছে আপনার মেইন বিষয় হিসেবে কাজ করে। আর সেন্টেন্সের মিনিং যে মিলিয়ে ফেলা, একটির সাথে আরেকটির কানেকশন তৈরি করে, সেটি খুব সহজেই করতে পারবেন। তো এটি গেল আপনার 12 দিনের চ্যালেঞ্জ, যেখানে আপনি 80% পর্যন্ত আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসতে পারবেন। কথা হচ্ছে বাকি 20% কোত্থেকে আসবে? বাকি 20% আপনাকে বিল্ড আপ করতে হবে ভোকাবুলারি শিখে, ভোকাবুলারির মিনিং শিখে।